স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দাবি ছিল যৌথ নির্বাচনের, অথচ 7 মাস পেরিয়ে গেলেও হয়নি কাজের কাজ কিছুই। বিশ্ববিদ্যালয় আইনেই নেই ছাত্র সংসদের বিধান। এমন অবস্থায় দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুত নীতিমালার আশ্বাস প্রশাসনের। ছাত্র শিবির দ্রুত যৌথ নির্বাচন চাইলেও আগে কিছু সংস্কারের দাবি ছাত্রদলের। 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 2 দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান, হয়নি নির্বাচনও, আছে আবাসন সংকট সহ নানা সমস্যা। আমরা চাই যৌথর নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক। যৌথ নির্বাচন অনেক প্রয়োজনীয়, কেননা যৌথ সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ, এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন। সবারই চাওয়া আর দখলদারিত্ব নয়, সহাবস্থান। জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে, ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে যৌথ নির্বাচনটা দেওয়া দরকার। ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে, যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এইটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে যৌথের মাধ্যমে, তাহলে আমরা কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবের সংখ্যা আছে, তাই দ্রুত যৌথ নির্বাচন দরকার। আমরা বিগত সময় দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো ম্যানিপুলেট করতে। সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তবে ছাত্রদল চায় কিছু সংস্কারের পর নির্বাচন। যৌথ নির্বাচন আমি সবসময় চাই, ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক, এই বিষয়টা আমি সবসময় আশা করি। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার, এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর যৌথ নির্বাচন হোক, এটা আমি সবসময় চাই। চলতি বছরের 2রা জানুয়ারি 99তম সিন্ডিকেট সভায় যৌথ নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও। তারই পার্সপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে, প্রথমত ছাত্র সংক্রান্ত 6 সদস্যের কমিটি। ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল। আমরা আসলে যেটা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমি আশা করি সেটা ছাত্রবান্ধব হবে। সেটা হলো যে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে। আমার মনে হয় অতি সত্বর আমরা এটা একবারে উপরে আইনটা করার জন্য পাঠাই। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন চক্ষুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সসীমা। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যৌথ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে, উন্নত হবে শিক্ষার মান, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কোন কোন মামলায় তাদের আজকে এই হাজিরা, আর হাজিরার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, সব মিলে জানাবেন। যেমনটি দর্শকদের জানাচ্ছেন, আসলে জুলাই আগস্টের নির্মম গণহত্যা, সেই নির্মম গণহত্যার যে মামলা, মানবতা বিরোধী অপরাধ মামলা, সেই মানবতা বিরোধী অপরাধ মামলায় কিন্তু আজকে তাদের হাজির করা হয়েছে। এখানে উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সহ বেশ কয়েকজন কিন্তু আজকে হাজির করা হয়েছে। 10 জনের কথা আমরা সুনির্দিষ্টভাবে জেনেছি। এর মধ্যে পুলিশের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যেমন এসআই আপনার জাবেদ ইকবাল সহ, ওসি মশিউর সহ, উত্তরা পূর্ব থানা, পশ্চিম থানার স্থানীয় আওয়ামী লীগ নেতারা সহ 10 জনকে আজকে হাজির করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ওই সময়ে সংগঠিত হত্যাকাণ্ডে উত্তরা 2 থানাতে প্রায় 16টির মতো মামলা রয়েছে এবং জানা গেছে যে প্রায় 200 জনকে হত্যা করা হয়েছিল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়। এবং এই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের থেকে তথ্য তুলে ধরা হয়েছে। এবং আজকে মূলত ছিল যে এই আলোচিত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন, এবং সেই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যই কিন্তু 11 ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের নিয়ে আসা হয়, তারপর রাষ্ট্রপক্ষদের সময় চাওয়া হয়। সেই সময় চাওয়ার ধারাবাহিকতা কিন্তু আজকে সেই 9 তারিখ, যে তারিখে রাষ্ট্রপক্ষকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই কিন্তু তারা এসেছেন। আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 3 বিচারপতি তারাও এসেছেন। কিছুক্ষণ পরে এই আলোচিত মামলাটি শুনানি শুরু হবে এবং এই শুনানিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয় নাকি আবার পুনরায় সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়, সেই বিষয়গুলো আরও স্পষ্ট হবে শুনানি শেষে। এই ছিল এই বিষয়ের সবশেষ তথ্য। আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিতে পারি।
ধন্যবাদ নাজিম। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছে জানবো। এবারের ঈদে বেতন আর বোনাস না পাওয়ার ঝুঁকিতে আছে 200 কারখানার প্রায় 1 লাখ শ্রমিক। বিজিএমএ বলছে এসব কারখানার মধ্যে 34টি বেশি ঝুঁকিতে। শিল্প মালিকদের সংখ্যা সময়মতো শতভাগ কারখানায় বেতন ভাতা পরিশোধ না করা গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে শিল্পাঞ্চল। সংকট এড়াতে বিজিএমএতে বিশেষ সেল করা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প। শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি। নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার। আমি তো কমপ্লেক্স মিনি বেতন ফ্যাক্টরি চালাচ্ছি, আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি, এরপর আমার গ্লাসগুলি কেন ভাঙলো? যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না। গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ ছিল, আমার তো 30 লক্ষ টাকা লস হয়ে গেল। এটা কে দিবে? এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা। শিল্প উদ্যোক্তারা বলছেন চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা। বিজিএমইএ বলছে প্রায় 200 কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার শঙ্কা আছে, যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা। প্রায় 200 ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে খারাপ, যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না, এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 34টা ফ্যাক্টরি। এর অবস্থা খুবই খারাপ। বেশিরভাগই একটু ছোট সাইজের ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান, অনেক আগের থেকে সমস্যা। শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। তবে উদ্যোক্তারা বলছেন শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি। একটা মালিক তার ফান্ড, তার মালটা এক্সপোর্ট হয়ে গেছে, ফান্ডটা ডিউ টাইমে আসে নাই, সেটা আমার ব্যাংক বিজিএমইএ বিবেচনায় আনতে পারে। যা স্বচ্ছ একটা পিকচার থাকতে হবে। এক অগ্রিম লোন, এক্সপোর্ট প্রসিডিউর এগেনস্টের লোন, এগুলো দিয়ে যদি আমরা পার করতে পারি তাহলে আমরা উৎসবমুখর পরিবেশে আনন্দঘন পরিবেশে ঈদে ছুটিতে যেতে পারবো। কারণ আমাদের কোনোভাবে এই মুহূর্তে কাম্য না আরেকটি শ্রমিক অসন্তোষ নিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। শিল্প মালিকদের সংখ্যা বেতন বোনাস নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ হলে তৈরি পোশাক শিল্পের জন্য সে ধাক্কা সামলানো কঠিন হবে। এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট, আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শেরপুর সীমান্তের গারো পাহাড়ের বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রতিদিনই আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাল, গজারি সহ বিভিন্ন প্রজাতির গাছ, মরে যাচ্ছে শাল গাছের চারা। স্থানীয়রা বলছেন মূলত আগুন দেওয়ার পর মরা গাছ সংগ্রহের জন্যই এই কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এভাবেই জ্বলছে বন, কে বা কারা আগুন দিয়েছে জানে না কেউ। শেরপুরের গারো পাহাড়ে গোটা শুষ্ক মৌসুম জুড়েই দেখা যায় এমন ঘটনা। শালগজারির এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, নষ্ট হচ্ছে পশু পাখির আবাসস্থল, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারা গাছ ও বেতবাগান, হুমকিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন বনের ভেতরে গরু চড়ানোর রাখাল ও অসাধু চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মারা গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। এসব আগুনের ঘটনায় স্থানীয়রাও আতঙ্কে রয়েছে। এই পাহাড়ে আগুন দেওয়ার ফলে উপকারী কীটপতঙ্গ, ছোট ছোট উদ্ভিদ এগুলো মারা যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য হুমকি। এইভাবে চলতে থাকলে একসময় পাহাড় ধ্বংস হবে, বন থাকবে না, প্রাকৃতিক পরিবেশ বলে কিছু থাকবে না। আমরা সবসময় একটা আতঙ্কে থাকি, আশেপাশে যেহেতু জঙ্গল আছে আর শুকনা পাতা, সবসময় ভয়ের মধ্যে থাকি। জনবল সংকটে একই সাথে একাধিক স্থানের আগুন নেভানো কঠিন বলে জানায় বন বিভাগ। অনেক এলাকাবাসী লোক এরা দেখা গেছে যে আগুন ধরাতে জায়গা, তারপরে আমরা এটা নিভাই, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো লোক ধরতে পারতেছি না, জনবল একবারে কম। বন বিভাগের তথ্যমতে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জসহ জেলার প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।